হারমোনিয়ামটা বেডরুমে এনে রাখলাম, যেন ওটা দেখে লাট সাহেবের গায়ে আগুন জ্বলে। যা ভেবেছিলাম তাই হলো। অফিস থেকে ফিরে বেডরুমে হারমোনিয়াম দেখে বাবুর মাথায় আগুন ধরলো। সে ধমকের স্বরে বলল, আমার রুমে এটা কেন? আমি মুখ ভেঙচি কেটে বললাম, এটা এখন আমারও রুম, তাই আমার জিনিস এখানেই থাকবে। এটা এই রুমে থাকবে না। আমি রেগে গিয়ে বললাম, থাকবে থাকবে থাকবে। সেও জোর গলায় বলল, থাকবে না থাকবে না থাকবে না। আমি বিছানা থেকে নেমে ওর সামনে দাঁড়িয়ে কোমরে আঁচল গুজে বললাম, বেশি কথা বললে দেখবেন ঘরে হারমোনিয়াম আছে কিন্তু আপনি নেই। বর্ণের সাথে একদম ফাঙ্গা নিতে আসবেন না বলে দিলাম, এর ফলাফল ভালো হয় না। হঠাৎ সে শান্ত স্বরে বলল, একটা প্রশ্নের জবাব দেবে? ওর গলার স্বর আমাকে বিস্মিত করলো। এই ছেলে তো হাব ভাব একদমই বিশ্বাস করার মতো নয়। নত স্বরে কথা বলা মানেই তো আমাকে ফাঁসানো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, কি প্রশ্ন? তুমি আমাকে জ্বালিয়ে কি সুখ পাও? এখানে আসার পরে সপ্তাহ থেকেই পেছনে পড়েছ। শেষমেশ আমাকে বিয়ে করেই ছাড়লে। আচ্ছা, বিয়ে যখন হয়ে গেছে তখন তো একটু ভালো হতেই পারো। আপনাকে আমি বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট এসব অনুভূতি নেই আমার। আর আমি কবে খারাপ ছিলাম যে আমাকে ভালো হতে হবে? ওয়াও, কবে তুমি খারাপ ছিলে? কবে ভালো ছিলে সেই তারিখটা বলো। আমি জন্মগতভাবে ভালো, তাই নির্দিষ্ট তারিখ নেই। মানে হলো জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি প্রতিদিনই ভালো। শুনে আমি তো ধন্য হয়ে গেলাম। এ তো ভালো মেয়েটা আমার গলায় ফাঁসির মতো ঝুলছে। এই সুখের গল্প আমি কাকে শোনাই মাবুদ? শুনুন, আমি কারো গলায় ঝুলিনি, বরং আমার মতো মুক্তার গলায় আপনার মতো একটা আস্থা বাদুড় ঝুলে আছে। আপনার শরীরের ওজন কবে যেন আমি দম আটকে মরে যাই। কি? আমি বান্দর? হ্যাঁ, আপনি বান্দর হনুমান। শিম্পাঞ্জি সহ বানর প্রজাতির সব প্রাণী আপনি। আমি বানর প্রজাতির হলে আপনি বিড়াল প্রজাতির বুনো বিড়াল। আমি বুনো বিড়াল নই, আমি মুক্তা। আমার কথা শুনে সে হা হা করে হাসলো। ওর হাসিতে আমার গা জ্বলতে শুরু করলো। ঢঙ্গা একটা। হঠাৎ সে হাসি থামিয়ে আমার মুখের কাছে ওর মুখ এনে চোখে চোখ রেখে বলল, সব মেয়ের যে অনুভূতিটা আছে সেটা তোমার নেই কেন? ওর কথা শুনে আমার কেমন জানি লাগলো। সত্যি কি আমার সেই অনুভূতিটা নেই? নিজেকে স্বাভাবিক করে মুখ ভেঙচিয়ে বললাম, আল্লাহ দেয়নি তাই নেই। আর পুরুষের কৃতিদাস হয়ে বেঁচে থাকতে চাই না আমি। সে অবাক, হা হা করে হেসে বলল, আজকাল ছেলেরাই বইয়ের কৃতিদাস। রোজগার করে এনে সব বইয়ের পায়ে ঢালে, তারপর আবার ঝাড়িও খায়। তাই খামোখা নিজেকে কৃতিদাস ভেবো না। আমি ভাব নিয়ে বললাম, নিজেকে কৃতিদাস ভাবছি না তো। ভেরি গুড, কারণ আমি এই বিয়েটাই মানি না। মাইন্ড ইট। তাহলে বিয়েটা না করলেই পারতে। অযথা আমার জীবনটা নষ্ট করলে কেন? আপনি যে কারণে বিয়েটা করেছেন ঠিক সে কারণেই আমিও করেছি, তাই বিয়ে নিয়ে আমাকে দোষ দেবেন না। জীবন আমারও নষ্ট হয়েছে আমার কারণ, আর তোমার কারণ যে এক সেটা কে বলেছে তোমাকে? কেউ না। কারণ আমি জানি আপনি আমাকে একদম পছন্দ করেন না, আর সেও অপেক্ষাও নেই আমার। বিয়েতে ইচ্ছে না থাকলেও অনেক মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তুমিও তো যেতে পারতে। আমি দুঃখী দুঃখী মুখ করে বললাম, আমিও পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সব আত্মীয়স্বজন তো বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিল। তাহলে আমি পালিয়ে কোথায় যাব? তারপর চেষ্টা করেছিলাম, কিন্তু জ্যোতি সব গুবলেট করে দিয়েছে। সে ব্যঙ্গ করার ভঙ্গিমায় বলল, আহারে, পালিয়ে যাবারও জায়গা নেই। একদম রসিকতা করবেন না। মেয়েরা বাইরে নিরাপদ নয়, তাই পালাতে পারিনি। কিন্তু আপনি কেন পালাননি? পথে ঘাটে রেভার ভয়ে? আমার কথা শুনে সে লজ্জা পেল, মনে হয় লাজুক স্বরে বলল, কী সব বলো? আপনার ভাব দেখে তো সেটাই মনে হচ্ছে। আপনি এক সুন্দরী পুরুষ, আর বাইরে বের হলেই একজন গুন্ডি বকাটে মেয়ে আপনাকে তুলে নিয়ে যাবে। তারপর যাই হোক, বাকিটুকু আর বললাম না। আমার কথা শুনে ওর চোখ মুখ নার্ভাস হয়ে গেল। বেবাচিকা খেয়ে সে তোতলিয়ে বলল, এখন তো তুমি রসিকতা করছো। কী সব পাগলের মতো বলছো? ওর তোতলানো দেখে খুব হাসি পেল, কিন্তু হাসলাম না। এখন হাসা যাবে না, তাহলে সব গুবলেট হয়ে যাবে। বেশ সিরিয়াসভাবে বললাম, রসিকতা আপনি শুরু করেছিলেন।
একটা মেয়েকে বিয়ের আসর থেকে পালিয়ে যাবার জন্য অনুপ্রেরণা দেন কেন আঙ্কেল? আপনার আঙ্কেল জ্ঞান নেই? সব আঙ্কেল কি ধুয়ে শরবত খেয়েছেন? আমার কথা শুনে ওর সব তোতলানো উড়ে গেল। সে স্বাভাবিকভাবে বলল, যেহেতু এই বিয়েতে তোমার একদম ইচ্ছে ছিল না তাই বলছি। এতে হয়তো তোমার জীবনটা বাঁচত, সাথে আমার নিরীহ জীবনটাও বাঁচত। আপনি নিরীহ? ও আল্লাহ রে, আমি সব কি শুনছি? সত্যি তো আমি নিরীহ? নিজেকে নিরীহ উপদেশ দিয়ে নিরীহদের অপমান করবেন না। দেখা গেল দেশের সব নিরীহরা হুড়মুড় করে এখানে হাজির হয়ে বলল, আন্দোলন ঈদের পর নয়, এখনই হবে। বিয়ে করার ইচ্ছা তো আপনারও ছিল না, তাহলে দোষ শুধু আমাকে কেন দিচ্ছেন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দোষ দিন। তোমাকে কে বলেছে যে আমার ইচ্ছে ছিল না? ওর এমন কথাতে আমি একটু হতবাক হলাম। বললাম, মানে? কিছু না। কথাটা বলে সে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। আমি ঠিক বুঝতে পারলাম না তার কথার মানে। ধ্যাত্তেরি, এসব বুঝে আমার কি কাজ? ইচ্ছেতে করুক আর অনিচ্ছেতে করুক, বিয়ে যখন সে করেছে তখন তার মাসুল তাকে দিতেই হবে। কড়াই গন্ডায় রাতে বাড়ি ফিরে সে ডিনার করে নিশ্চুপ বসে রইল সোফায়। বুঝে উঠতে পারলাম না যে আসলেই তার কি হয়েছে। এমনিতেও আমাদের মধ্যে তো তেমন কথা হয় না, যা কথা হয় ঝগড়া ঝগড়া কথা। তাই কি হয়েছে এমন প্রশ্ন করতে আমার ঘোর আপত্তি। আমিও পাত্তা না দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সেও আমার পাশে এসে শুয়ে বলল, আমি জোর করে সংসার করতে চাই না। আমি তার কথাতে হতবাক হয়ে গেলাম। হঠাৎ করে এমন কি ঘটলো যে সে এমন কথা বলছে? বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলাম, মানে? সে খুব স্বাভাবিকভাবে জবাব দিল, মানে খুব সহজ, তুমি চাইলে চলে যেতে পারো। ওর কথাতে আমি চমকে উঠলাম। আমি চমকে ওঠার তো কথা না, তাহলে কেন চমকে উঠলাম আমি? বললাম, হঠাৎ এমন কথা কেন বলছেন? খুব সহজ সরলভাবে সে বলল, সমাজের সামনে বড় বউ সেজে থাকার এই নাটকটা আর কতদিন চলবে? আমার আর ভালো লাগছে না। আর আমিও চাই না তুমি বাধ্য হয়ে এই সম্পর্কটার ভেতরে আটকে থাকো। চাইলে চলে যাও আর নিজের মতো করে বাঁচো। ওর কথা শুনে মনটা খুশিতে ভরে না উঠে বিষাদে ছেয়ে গেল। কেন সেটাই বুঝতে পারছি না। আমি তো সত্যি এই সম্পর্কটা ভেঙে বেরিয়ে যেতে চেয়েছি, কিন্তু তার এসব বলার কী কারণ? এটা আমাকে জানতেই হবে। বললাম, আমি নিজের মতো করে বাঁচবো, আর আপনি? আমিও নতুন করে শুরু করব। নতুন করে শুরু করবেন মানে? মানে সংসারে কোনো মেয়ে দেখে বিয়ে করব। ওর মুখে বিয়ের কথা শুনে আমার হার্টবিট স্বাভাবিকভাবে বেড়ে গেল। মনে হচ্ছে এই বুঝি আমার হৃৎপিণ্ড সব কিছু ভেদ করে বাইরে বেরিয়ে আসবে। কত বড় সাহস ছেলের, আবার বিয়ে করতে চায়। খুব রাগ হলো। এরকম চেঁচিয়ে বললাম, কি? যা বলেছে তাই। এখন ঘুম পেয়েছে, গুড নাইট। আমাকে ইগনোর করা হচ্ছে? বের করছে ইগনোর করা। চিৎকার করে বললাম, গোষ্ঠী গেলে আপনার গুড নাইটের। বউ ঘরে থাকতে আবার বিয়ে করার কথা বলেন? আপনার তো সাহস কম না। এ তো শখ আপনার বিয়ে করার। নির্লজ্জ ছেলে একটা। আপনাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। বিয়ে তো শুধু করতেই চেয়েছি, এতে নির্লজ্জতার কী আছে? আর তুমি তো এই বিয়েটাকে মানোই না। তাহলে আমি যদি 10টা বিয়ে করি তাতে তোমার কি? তাই তো, সত্যি তো আমি এই বিয়েটা মানি না। তাহলে সে বিয়ে করলে আমার কি? কিন্তু আমি আপসেট হয়ে যাচ্ছি কেন? ঠিক আছে, আমি চলে গেলে যদি আপনি নতুন করে শুরু করতে পারেন তবে আমি চলেই যাব। গুড নাইট। গুড গার্ল, এখন ঘুমান। তুমিও ঘুমাও। রাগে খিটখিট করে বললাম, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। নিজের চরকায় তেল দিন। সেটাও ঠিক, তোমাকে নিয়ে আমি কেন ভাবতে যাব? হ্যাঁ সেটাই তো, আমি আপনার কে যে আমাকে নিয়ে আপনি ভাবতে যাবেন? হ্যাঁ সত্যি, তুমি আমার কেউ না। তুমি আমার কেউ না, এই বাক্যটুকু যেন বিষ মাখানো তীরের মতো আমার কলিজাতে এসে বিঁধল। আমি এই কথার তীরের আঘাত হলাম। তার মুখ থেকে সত্যি কথা শুনেও এমন আহত হবার কারণ আমি জানি না। তার বিষ মাখানো তীরের বিষে নীল হয়ে আমার গোটা রাত নির্ঘুম হয়ে গেল। আমি ঠায় বসে রইলাম। বিয়ের প্রায় 1 মাস হলো। আমি খাই দাই গান গাই আর তাইরে নাইরে করে তাকে প্রেজেন্ট করি।
মাঝরাতে তার ঘুম ভাঙিয়ে দিই অকারণেই। সে রেগে যায়, আবার ঘুমায়। ওর খাবারে লবণ ঝাল মিশিয়ে খাওয়ার 12টা বাজায়। এসবে আমি পৈশাচিক আনন্দ পাই। কিন্তু আজকাল গানে আমার মন নেই, ভালো লাগে না গান গাইতে। নিজেকে আর গায়িকা গায়িকা মনে হয় না। যা একটু গানের ইচ্ছে ছিল তা আব্বুর জন্য, আর হয় না। আব্বুকে কোনোভাবে ডেকে ব্যালকনিতে আনতে পারি না। আব্বুটাও আর কথা শুনে না। একলা গান গাইতে সাহস পাই না আমি। ওই লাট সাহেব যতটা সরল সহজ ভেবেছিলাম, সে আসলে ততটাই সরল সহজ নয়। ততটা বা বলছি কেন, সে একদম সরল সহজ নয়। সে একটা জটিল মানুষ। যতবার তাকে ফাঁসাতে গেছি ততবারই আমি নিজেই ফেঁসে গেছি। বাধ্য হয়ে বাদ দিয়েছি আমার ইপটিজিং অভিযান। সে আমাকে সাবধান করেছে, যদি আর বেসুরে হারমোনিয়াম বাজিয়ে গান গাই তবে সে আমার হারমোনিয়াম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। তাই ভাবলাম হারমোনিয়ামটা অন্য রুমে রেখে আসবো। হারমোনিয়ামটা বিছানায় রেখে দেখছি আর ভাবছি, প্রথম দিন হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার স্মৃতি। যেদিন খোকাবাবু প্রথম বারান্দায় এসে দাঁড়িয়েছিল, আমিও সেদিন থেকে প্রথম দেখেছিলাম। হাবলির মতো হাঁ করে তার দিকে তাকিয়েছিলাম। আমি আর সে খাইয়ালুমু দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভাগ্যিস সেদিন সে হারমোনিয়াম সহ আমাকে খেয়ে ফেলেনি। আজকাল আমি এইসব ভেবে আনন্দ পাই কেন সেটাই আমার মাথায় ঢোকে না। ছাদে বসে যেদিন গান গেয়েছিলাম, সেদিন ওই লাট সাহেবের যে মুখের করুণ হাল হয়েছিল তার চোখে ভেসে উঠছে। উফ, এখন তার মুখটা করুণ আকার ধারণ করলে আমার খুব খুশি লাগে। হারমোনিয়ামটা মুছতে মুছতে এসব ভেবে আমি একাই হাসছি। হঠাৎ দেখে লাট সাহেব অফিস থেকে ফিরে এসে রুমে ঢুকলো। আমার দিকে তাকাতেই তার চোখ পড়ল হারমোনিয়ামের দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সে চিৎকার করে বলল, তোমার আর কোনো কাজ নেই? কা কা করা ছাড়া? দিনরাত আমাকে জ্বালানোর চুক্তি তোমাকে কে দিয়েছে? বলো কে দিয়েছে? কী চাও তুমি? আমি এ বাড়ি ছেড়ে চলে যাই, এটাই চাও তো? ওকে। আমি হতবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। সে চিৎকার করে মাকে রুমে ডেকে আনলো। মা এই রুমে এসে ওর সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। সীমান্ত বলল, দেখো ভর সন্ধ্যাবেলা এই মেয়েটা গান নিয়ে বসে আছে, যেন অফিস থেকে ফিরে এসেই আমার মাইগ্রেন শুরু হয়। একটা সংসারী মেয়ে দেখে তো বিয়ে দিতে পারতে। আমি তো বলিনি যে আমি কখনো বিয়েই করব না। বিয়ে তো করতামই। একটা ভালো মেয়ের সাথে তো বিয়ে দিতে পারতে। আমার জীবনটা নষ্ট করে দিলে তুমি আম্মু। এই বাড়িটাকে আমার নরক মনে হয়। একদিন ঠিক আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাব সে হদিশ কেউ পাবে না, মনে রেখো। কথাগুলো একদম বলে সে দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। মা পিছু পিছু বাবু বাবু বলে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে সদর দরজা পর্যন্ত গেলেন। সীমান্ত পিছু ফিরে তাকালো না। আমি হাঁ করে চেয়ে রইলাম। এমন একটা ঘটনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আজকে কেন জানি সীমান্তর এই রাগ দেখে আমার ঈদ লাগছে না। তার কথাগুলো বারবার আমার কানে বাজছে আর কলিজাতে আঘাত লাগছে। আমি বুঝে উঠতেই পারছি না যে আমার এমন কেন লাগছে। 11টা পার হয়ে গেলেও সীমান্ত বাড়ি ফিরল না। ওর ফোন বন্ধ। মা সেই থেকে তাকে ফোন ট্রাই করে যাচ্ছেন। আজ নিজেকে আসামি মনে হচ্ছে। এমন আসামি হয়ে এ বাড়িতে থাকতে নিজের কাছেই ইতস্ত লাগছে। আমি মায়ের রুমে গিয়ে বললাম, মা আমি আসছি। মা অবাক হয়ে বললেন, আসছি মানে? আমি চাই না কেউ আমার জন্য নিজের ঘর ছাড়ুক। আমি এতটাও খারাপ মেয়ে নই। আমি চলে গেলেই সে ঘরে ফিরবে। তুমি আমাকে বাধা দিও না প্লিজ। আমার কথা শোন বর্ণ, যাস না প্লিজ। মা পিছু ডাকলেন, কিন্তু আমি পিছু ফিরে দেখলাম না। মায়া একটু একটু করে কেটে যাক। এত রাতে বেল বাজাচ্ছি। জুটির দরজা খুললে আমাকে দেখে অবাক হলো। আমি কিছু না বলে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর আম্মু দরজায় নক করে। বর্ণ, বর্ণ বলে চিৎকার করে। আমি জানি যে আমার আম্মু পরিস্থিতি বুঝবে না। কোনো কালেও সে এসব বুঝেনি। এসব বোঝার অভ্যাস নেই তার। আমার যে কখনো কখনো একলা থাকতেও ইচ্ছে করতে পারে, সেই সাধারণ নলেজটুকু তার নেই। দরজা না খোলা পর্যন্ত নন স্টপ সে দরজা ধাক্কিয়ে যাবে। এতে দরজা ভেঙে যায় যাক। নিরুপায় হয়ে দরজা খুলে দিলাম। দেখো আম্মু আর আব্বু উস্কনটা নিয়ে তাকিয়ে আছে। আম্মু বলল, এত রাতে তুই একা এসেছিস, কি হয়েছে? সীমান্ত কোথায়? আমি রেগে গিয়ে বললাম, সীমান্ত সীমান্ত গেছে। আমি কি লন্ডন থেকে আসছি যে একা আসা যাবে না? নাকি বডিগার্ড লাগবে আমাকে পৌঁছে দিতে?
বিয়ে তো দিয়েছো পাশের বাড়িতে, তাহলে একলা আসা নিয়ে এত দাপাদাপি করছো কেন? নাকি আমাকে বাচ্চা মনে করছো? দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। এভাবে রিয়াক্ট করছিস কেন? কি এমন বলছি আমি? কি হয়েছে বলবি তো? বিয়ে দিতে চেয়েছিলে, বিয়ে দিয়েছো। এবার আমাকে একটু শান্তি দাও, নইলে কিন্তু গলায় ফাঁস দেব। দোহাই লাগে, যাও এখন। আম্মু। আব্বু দাঁড়িয়ে থাকলো, কিন্তু দরজা বন্ধ করে দিলাম। নষ্ট এই পৃথিবী, নষ্ট সব কিছু, নষ্ট এই অনুভূতিও। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। দরজায় নখ শুনে দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে। আমাকে বুকে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন তিনি। তারপর বললেন, বাড়ি ফিরে চল মা। মা আমায় তুমি ফিরতে বলো না। কেন ফিরবো না? তা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। বলতে হবে না, আমি সব বুঝি। এবার ফিরে চল। মা, তুমি আমায় ক্ষমা করো প্লিজ। এই বিয়ের দায় আমি আর বহন করতে পারছি না। আমাদের আলাদা থাকাই বেটার। এসব তুই কি বলছিস বর্ণ? এটাই বাস্তব। অনেকক্ষণ ধরে নানাভাবে মা আমাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মন খারাপ করে চলে গেলেন। মাকে এভাবে ফিরিয়ে দিতে সত্যিই আমার খুব কষ্ট হলো। কিন্তু আমি তার ছেলের সামনে যেতে চাই না। চাই না আমার কারণে তার ঘর নরক হোক। সে ভালো থাকুক আমাকে ছাড়া। বিয়ে একটা মেয়ের ভেতরে বাহিরটা বিস্ময়করভাবে বদলে দেয়, যার হদিশ কোনো পুরুষ জানতেই পারে না। হয়তো ওই লাশ সাহেবটাও কখনো এটা উপলব্ধি করতে পারবে না। সীমান্তের ওপর রাগ করে দুদিন কেটে গেল। তারপর রাগ পড়তে শুরু করলো। রাগ পড়ে যেতে বিপত্তি ঘটলো। এর মধ্যে লাশ সাহেব কোনো রকম যোগাযোগ করলো না আমার সাথে। সে হয়তো খুব শান্তিতেই আছে। তাকে জ্বালানোর জন্য তো বর্ণিতা নেই, শান্তিতে থাকারই কথা। কিন্তু রাগ পড়ে যাওয়ার পর থেকেই আমি তো শান্তিতে নেই। আমার আজকাল কিছু ভাল লাগে না। আমার মন ব্যালকনিতে পড়ে থাকে, কিন্তু আমি মনটাকে আটকে ঘরে রাখি। ছুটির দিনে বিকেলে আমার মনটা ছাদে যেতে চায়। হয়তো দেখতে চায় সেখানে কেউ একজন বই খুলে চেয়ারে পেতে বসে আছে। আমি মনটাকে সেকুলে আটকাই। সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার পর্দা একটু সরিয়ে কারো অফিসে যাওয়ার দেখি। নিজের এমন ছেঁড়ামি দেখে নিজেরই হতবাক হয়ে তাণ্ডব বনে যাচ্ছে। অথচ সেই মানুষটার মনের কোনো হেলদোলি নেই। স্বার্থপর একটা। আর এই মানুষটার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এদের সবাইকে জেলে দেওয়া উচিত।